রুমে বসে কান্না করছি আর ভাবছি, মা মা গো, আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম, যার জন্য আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে গেলে? আমি আজও জানি না যে আমার কোন পরিবারে জন্ম, কি আমার ধর্ম। কেন করেছো এমন আমার সাথে মা? মা গো, আমি কতবার স্বপ্নে তোমার ওই মুখটা দেখার চেষ্টা করেছি, কিন্তু পারিনি মা। আমি প্রতিদিন নামাজে পড়ে দোয়া করি, ওই উপরের আল্লাহ যেন আমার মায়ের সাথে একবার দেখা করিয়ে দেয় মা। তোমার মুখটা আমার মনে নাই মা, তবে আমাকে যে রাস্তা থেকে ঘুরিয়েছে সে তো কিছুই বলে না মা। তবে আমি কোনোদিনও তোমায় দেখতে পাবো না মা। আমি কিছু জানতে চাইলেও যা যা বলে আমি অনেক বড় পরিবারের ছেলে, কিন্তু কে আমি, কি আমার পরিচয়, এটা আমি আজও জানি না। এমন সময় রবিন আসলো। কি রে আয়ান, তুই কলেজে যাবি না? যাব। আচ্ছা, আমি বসলাম, তুই রেডি হয়ে আয়। আচ্ছা তুই বস, আমি আসছি। এবার আসুন, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আয়ান, আমি বশির চাচার কাছে বড় হয়েছি। আমি এবার ইন্টারের প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আজকে আমার কলেজের নতুন জীবন, আর বাকিটুকু গল্পের সাথেই থাকুন, সব বুঝতে পারবেন। এরপর আমি রেডি হয়ে চাচার রুমের দিকে গেলাম। দরজার বাইরে থেকে বললাম, আসসালামু আলাইকুম চাচা, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আয়ান, ভিতরে আয়, কি বলবি? না চাচা, আমি কলেজ যাচ্ছি। এই নে, এখানে 500 টাকা আছে, এটা নিয়ে কলেজে যা বাবা। আর আমি দোয়া করি তোকে যে অনেক বড় হতে হবে আয়ান। আচ্ছা চাচা, আপনি শুধুমাত্র দোয়া করবেন। এই বলে আমি বাইরে এসে দেখি রবিন বসে আছে। কি রে, তোর তো দেরি হলো কেন? কিন্তু এখন তো 8টা বাজে, এত সকালে কলেজে গিয়ে কি করব? আরে আগে তুই আমার বাসায় চল, আম্মু তোকে যেতে বলেছে। কিন্তু কেন? আজ আমাদের কলেজে প্রথম দিন, তাই আম্মু বললো তোকে বাসায় নিয়ে যেতে। আচ্ছা চল। আসলে আমি আর রবিন একসাথে পড়ালেখা করি, সেই ক্লাস 1 থেকে। আর বড় কথা হলো, রবিনের বাবা এখানকার পুলিশ সুপার ডিআইজি আজিজ খান। বলতে বলতে চলে এসেছে রবিনের বাসায়। আমি কি আন্টিকে সালাম করলাম। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আয়ান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আয়ান বাবা, তুমি আর রবিন টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আয়ান আয়। কিছু না বলে টেবিলে গিয়ে বসলাম। আন্টি খাবার দিয়েছে। খাবার খেতে খেতে আন্টি বলল, বাবা আয়ান, রবিন, তোমরা দুইজনে খাওয়া শেষ করে আমার রুমে আসো তো। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালাম। খাওয়াটা শেষ করে আমি আর রবিন আন্টির রুমে গিয়ে দেখি আন্টি আলমারি থেকে কি যেন বার করছে। আম্মু কি বলবে তাড়াতাড়ি বলো, কলেজে যেতে হবে। আয়ান, রবিন, এখানে দুইটা শার্ট প্যান্ট আছে, দুইজনে এগুলো পরে নিচে আসো। আন্টি, এগুলো কেন আনতে গেলেন আপনি? ছেলেদের জন্য নতুন কিছু করতে পারলে মায়েদের মন অনেক ভালো লাগে বাবা। আর তোমাদের নতুন কলেজ আছে, অন্তত ভালোভাবে যাও বাবা। এ কি, কান্না করছো কেন আয়ান? না আন্টি, আসলে আমার মা কেমন তা তো আমি দেখিনি, তাই মায়ের ভালোবাসা যে এত সুন্দর আর এত মধুর হয় তা তো আগে জানতাম না। থাক বাবা, আর মন খারাপ করতে হবে না। আর তাছাড়া আমি তো তোমাদের মায়ের মতোই, এখন কলেজে যাও। আর সময় পেলে এই মায়ের কাছে চলে আসবে, আর কখনো মন খারাপ করবে না তুমি, বুঝছো? আচ্ছা আম্মু, কলেজে দেরি হয়ে যাচ্ছে, আয়ান চল। চল। এই বলে আমি আর রবিন চলে আসলাম কলেজের দিকে। আর আমাদের রেজাল্টও অনেক ভালো হয়। আর এই কারণেই আমাদের এখানে পড়ার সুযোগ হয়েছে কুষ্টিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। রবিন, বল। আমরা তো আমাদের ক্লাসরুমে চিনি না, এখন কি করব? আচ্ছা দাঁড়া, ওই সামনে একটা আপু বসে আছে, চল জিজ্ঞেস করি। তাই চল। রবিন, তুই জিজ্ঞাসা কর। সালা ভিতু। দেখ ভাই, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলিনি, তাই আমি পারবো না, তুই জিজ্ঞাসা কর। আচ্ছা আয়। এই যে আপু, ইন্টার প্রথম বর্ষের ক্লাস কোনটা? কলেজে আজ নতুন নাকি? জি আপু। তোমাদের নাম কি? জি আপু, আমি রবিন, আর ও আমার বন্ধু আয়ান। ও আচ্ছা, রবিন, আয়ান, তোমাদের নাম। তোমাদের নামটা অনেক সুন্দর। আর শুনো, আমি নীলিমা, আক্তার মিলি। সবাই আমাকে নীলি বলেই ডাকে। তবে আমিও তোমাদের সাথে সেম ইয়ারে পড়ি। চলো, আমিও ক্লাসে যাব। আর আমাকে আপনি করে বলতে হবে না, আমাকে তুই করে বলতে হবে, কারণ আমরা এখন থেকে ফ্রেন্ড। তাই ফ্রেন্ডদের মধ্যে তুমি আপনি চলে না। আয়ান, রবিন, আমার সাথে আয়। আচ্ছা ঠিক আছে। এই বলে চলে গেলাম ক্লাসে। পুরো ক্লাস করে বাইরে এলাম। মিলি, আজকে চলি, কালকে আবার আসবো। আচ্ছা, ভালোভাবে যাস। চল রবিন। এই বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে আবার চলে গেলাম চাচার চায়ের দোকানে। কি রে আয়ান, আজ তোর কলেজ কেমন লাগলো? জি চাচা, অনেক ভালো। চাচার সাথে কেনাবেচা করতে করতে অনেক রাত হয়ে গেল।
বাসায় ফিরে এলাম, কিছু খাওয়া দাওয়া করে পড়তে বসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নাস্তা করে কলেজে গেলাম। আমি আর রবিন হাঁটছি, কিন্তু আমার একটা মেয়ের সাথে ধাক্কা লাগে পরেই মেয়েটা মাটিতে পড়ে যায়। তারপর মেয়েটা উঠেই আমাকে তোর থাপ্পড় দিয়ে বলে, ওই কুত্তার বাচ্চা, তুই চোখে দেখিস না? ছোট লোকের বাচ্চা, তুই এই মারিয়া চৌধুরীকে ধাক্কা মারিস? তুই জানিস আমি কে? আর আমার বাবা কি করে? আমার বাবা এখানকার এমপি। তোকে তো দেখে ছাড়বো, ছোট লোকের বাচ্চা। আমি আর কিছুই বলতে পারলাম না, কারণ আমি যে গরিব। এই বলে চলে আসলাম ক্লাসে বসে আছি। একটু পর আবারও ওইদিকে মারিয়া জানি কাকে ফোন করলো আর বলতে লাগলো, হ্যালো আব্বু, কলেজের একটা ছোট লোক আমার সাথে অসভ্যতামি করেছে আব্বু। না আব্বু, তোমাকে আসতে হবে না, যা করার আমিই করব আব্বু। বসে আছি ক্লাসে। আজও রবিনও কলেজ আসেনি। ওর নাকি কি কাজ আছে আজকে, তাই আসেনি। আমি ক্লাস করছি, স্যারও আছে। ক্লাসে এমন সময় কিছু গুন্ডা টাইপের ছেলে আসলো আর বলল, এই মারিয়া চৌধুরীকে ধাক্কা মেরেছে কে রে? ভয়ে ভয়ে উঠে দাঁড়ালাম। জি ভাইয়া, আমি আসলে দেখতে পাইনি, আর তাছাড়া আমি তো ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ছেলেটা আমাকে কিছুই বলতে না দিয়ে টেনে নিয়ে গেল কলেজের মাঠে। আর আমি আবারও বললাম, ভাইয়া আমায় ক্ষমা করে দিন প্লিজ, আর এমন হবে না ভাইয়া। মারিয়া পিছন থেকে বলে উঠল, আজ আমি যদি তোকে ক্ষমা করে দিই, তাহলে সবাই ভাববে আমি দুর্বল। আর বড় কথা হলো, এই কলেজ আমার বাবার টাকায় চলে, তাই এই কলেজে আমি যা বলবো তাই হবে। আর তোর মতো ফকিন্নির বাচ্চাকে আমি ছেড়ে দেব? এই তোরা কি দেখছিস? ইচ্ছে মতো মার এই কুত্তার বাচ্চাটাকে। ভাই আমাকে আজকের মতো ছেড়ে দিন, আর কখনো এমন কিছু হবে না। আমার কোনো কথা না শুনে তারা আমার পায়ের উপর একটা হকি স্টিক দিয়ে বাড়ি মারলো, আর আমি মা বলে চিৎকার দিয়ে উঠলাম। ওরা ওদের ইচ্ছা মতো মারলো আমাকে, আর আমাকে মারার পর একটা জঙ্গলে ফিরে দিয়ে আসলো। সেখানে গিয়েও আমার মুখ বরাবর একটা লাথি মারলো। তো এরপরে আমার আর কিছুই মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফিরলো, তখন আমি দেখি হসপিটালে আমার পাশে বসে আছে একটা ভদ্র মহিলা। আমার জ্ঞান ফিরতে মহিলাটি বলে উঠলো, তুমি কে বাবা? আর তোমার নাম কি? তোমার বাসা কোথায়? জি আমার নাম আয়ান, আমার বাসা কুষ্টিয়া। কিন্তু আপনি কে? আমি এখানে এলাম কি করে? আমি হলাম শারমিন চৌধুরী, শারমিন গ্রুপের মালিক। কুষ্টিয়া থেকে ফেরার পথে জঙ্গলের পাশে রাস্তা দিয়ে আসছিলাম, আর তোমাকে এই অবস্থায় দেখি আমি ঢাকায় নিয়ে এসেছি বাবা। আর আমি কুষ্টিয়াতেই মাঝে মাঝে যাই, কারণ আমার একমাত্র ছেলেকে সেখানে হারিয়ে ফেলেছি। কিন্তু তোমার বাবা মা ওরা কি করতো সেটা তো বললে না। জি আসলে আমার বাবা মা নেই, আমি এক চাচার কাছে বড় হয়েছি। ও আচ্ছা বাবা, আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। আরে না না আন্টি, আপনি তো আজকে আমার জীবন বাঁচিয়েছেন। আচ্ছা বাবা, তুমি আমার সাথে আমার বাসায় চলো। তুমি সুস্থ হলে আবার তোমাকে নিয়ে তোমার বাসায় দিয়ে আসবো। আর আজ থেকে আমাকে আন্টি বলে রেখো। জি আন্টি। এরপর চলে গেলাম আন্টির বাসায়। সেখানে 5 দিন থেকে আন্টি আমাকে নিয়ে চলে আসলো কুষ্টিয়াতে আমার বাসাতে, আর আমাকে বলল, আয়ান, তোমার বাসা কোনটা? জি আন্টি, ওই যে সামনে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছেন, ওখানেই আমি থাকি। এমন সময় চাচা বেরিয়ে আসলো আর বলল, আয়ান, তুই এতদিন কোথায় ছিলি? চাচা আমি এই আন্টির বাসায় ছিলাম। এমন সময় আন্টি চাচাকে বলল, ভাই সাহেব, আয়ান কে হয় আপনার? ওর ডান হাতের ওপরে একটা কাটা দাগ আছে, একটু বলবেন আয়ান কে হয় আপনার? আসলে আয়ানকে আমি ছোটবেলায় কুটিয়া কোর্টের সামনে পেয়েছিলাম, আর ওর গলায় ছিল একটা লকেট। সেই থেকেই আয়ান আমার কাছে আছে। সেই লকেটের সাথে দুইটা ছবি ছিল, আর তার গায়ে কালো পোশাক ছিল, তাই না? জি, কিন্তু আপনি জানেন কি করে? কারণ সে যে আমার হারিয়ে যাওয়ার সন্তান রাজ। কি বলছেন আপনি? আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি ওর সেই ছোটবেলার জামা কাপড় আর লকেটটা নিয়ে আসছি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেক কান্না করছে। একটু পর চাচা লকেটটা আর পোশাকটা নিয়ে আসলো। চাচার হাতে সেগুলো দেখে আন্টি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা রাজ, তুই আমার হারিয়ে যাওয়ার 7 রাজার ধন, আমার বুকের মানিক তুই। আমার রাজ, তোকে অনেক খুঁজেছি বাবা। তুই আজ থেকে আমার কাছে থাকবি বাবা, চল। না আমি যাবো না আপনার সাথে। আয়ান এমন করিস না, এই মহিলাই তোর মা। কিন্তু চাচা আমি আপনাকে ছেড়ে যাবো না চাচা, আর তাছাড়া আমার কলেজ তো এখানে। তখন আম্মু বলল, আচ্ছা ঠিক আছে রাজ, তুমি এখন থেকে টিসি নিয়ে এসো। ঢাকায় ভালো কলেজে তোমাকে ভর্তি করে দেব। না আমি চাচা রবিন এদেরকে ছেড়ে কোথাও যাব না।
ঠিক তখনই পিছন থেকে রবিন বলে উঠল, আয়ান তুই ঢাকায় যা, আর আমিও আসছি, কারণ আব্বুর ট্রান্সফার হয়ে গেছে ঢাকায়। কিন্তু চাচা। রাজ, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না, তোমার চাচাও আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। কি ভাই সাহেব, আপনি আমাদের সাথে ঢাকায় যাচ্ছেন তো? বলেন চাচা, আপনি যাবেন বলেন। চাচা কান্না করতে করতে বলল, আসলে আমার কোনো ছেলে মেয়ে নাই, এই আয়ানকে আমার ছেলের মতো করে দেখে রেখেছি। আচ্ছা ভাই সাহেব, আপনি আমাদের সাথে আমাদের বাসায় চলুন। রাজ তো আপনারও ছেলে, বাকিটা জীবন সেখানেই কাটাবেন। খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম। আর ওইদিকে মারিয়া মনে মনে ভাবছে, আমি আয়ানের সাথে এমন কেন করলাম? আয়ানের তো কোনো দোষ ছিল না। তাহলে কি আমি আয়ানকে ভালোবেসে ফেলেছি? না না না, তা কি করে হয়? আয়ান তো একটা খ্যাত, কিন্তু আয়ানের জন্য আমার কেন এমন লাগছে? না, আমি আর এখানে থাকবো না। কালকেই চলে যাব মামার কাছে ঢাকায়। আমি সেখানে গিয়েই লেখাপড়া করব। আর এদিকে আমি, চাচা, রবিন, আম্মু সবাই চলে আসলাম ঢাকাতে। ঢাকায় এসে আম্মু আমাকে বাসায় নিয়ে গেল আর আমাকে ভর্তি করে দেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রবিনও এক কলেজেই ভর্তি হয়েছে, আমি আর রবিন কলেজে গেলাম। এভাবেই কাটছে আমাদের লেখাপড়া। কলেজে আম্মু আমার নাম দিয়েছে রাজ, তাই সবাই আমাকে রাজ নামেই চেনে। আমি আর রবিন একসাথে মিলে ক্যান্টিনের দিকে যাচ্ছি, আর চারপাশে মারিয়া ওর তার বান্ধবীরা মিলে কথা বলছিল। মারিয়া তার বান্ধবী রিয়া বলছে, কি রে মারিয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? তুই ঠিক আছিস তো? কেমন? আমি তো ঠিক আছি। না, আমার মনে হয় তুই কি নিয়ে অনেক চিন্তিত। কি হয়েছে আমাদের কাছে বল, তাতে মনটা হালকা হবে কিছুটা। আসলে আমি আমাদের ওখানে আয়ান নামে একটা ছেলেকে অকারণে অনেক অত্যাচার করেছি। কিন্তু কেন? সে কি বেঁচে আছে নাকি মরে গেছে? আরে রাখ তো, আমার মন বলছে আয়ানের কিচ্ছু হয়নি। মারিয়া, তুই কি সেই ছেলেটার খোঁজ খবর নিয়েছিস? অনেক খুঁজেছি, কিন্তু তার সাথে আমার আর দেখা হয়নি। আর তার সাথে যদি আমার দেখা হয়, তাহলে আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নেব রে। তুই তো মরেছিস রে মারিয়া চৌধুরী। মানে কি বলছিস তোরা? তুই সেই ছেলেটার প্রেমে পড়ে গেছিস? কিন্তু আমি তো তার দেখাই পাচ্ছি না রে। মারিয়া, তুই চিন্তা করিস না। তুই যদি সত্যি সত্যি ভালোবেসে থাকিস, তাহলে দেখবি একদিন না একদিন তুই তাকে পেয়েও যাবি। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে আমার সাথে দেখা করিয়ে দেয়। আর মন খারাপ করিস না, আল্লাহ চাইলে তোর মনের আশা পূরণ হবে। তাই যেন হয় রে। আমি তাদের পুরো কথা শুনতে পাইনি। মারিয়া সেখান থেকে চলে গেল, আর আমি একে দেখছি। একে সেই মারিয়া। ওই দিন ক্লাস না করে আমি রবিনকে বলে বাসায় চলে আসলাম, আর 2-3 দিন ধরে কলেজেই যাইনি। আম্মু, চাচা অনেকবার বলেছে আমি কেন কলেজে যাই না, তবু আমি বলেছি এমনিতেই যাই না। আজকে 4 দিন পর কলেজে গেলাম। আমি কলেজে গিয়ে একটা গাছের নিচে বসে আছি রবিনের জন্য, এমন সময় মারিয়া আসলো। আয়ান, তুমি এখানে? সরি, আপনি হয়তো কোথাও ভুল করছেন। আমি আয়ান না, আমি রাজ মাহমুদ। এই কথা বলতেই দেখি রবিন আসছে। আমি আর রবিন একসাথে ক্লাসের দিকে গেলাম। দোস্ত, তুই মারিয়াকে দেখেছিস? কেন বলতো? কিন্তু মারিয়া এখানে কেন? আর এই কলেজের প্রিন্সিপাল হলো মারিয়ার মামা, সেই সুবাদে সে এখানে ভর্তি হয়েছে। কিন্তু কেন বলতো? আরে তেমন কিছু না, চল এখন ক্লাসে যাই। এই বলে আমরা ক্লাস থেকে বসে আছি, এমন সময় প্রিন্সিপাল স্যার আসলো। আজ আমি তোমাদের ক্লাস নেব না, আজ একজনের সাথে পরিচয় করিয়ে দেব। ইনি হলো মারিয়া, ভর্তি হয়েছে 2 দিন আগে। তোমরা সবাই তার সাথে পরিচিত হয়ে নাও, আর মারিয়া তুমিও পরিচিত হয়ে নাও। জি স্যার। হাই গাইস, আমি মারিয়া। আয়ান, সবাই কথা বলছে, তুমি কথা বলছো না যে? আপনি কি আমাকে বলছেন? আর আমি আয়ান না, আমি রাজ মাহমুদ। মারিয়া আমার কাছে এসে পড়ল। আমি জানি তুমি আয়ান। আয়ান, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আয়ান প্লিজ। আমি আর কিছু না বলে চলে আসলাম। পরের দিন রবিনকে আবারও জিজ্ঞাসা করলো মারিয়া, রবিন, আমাকে তুমি একটা কথা বলবে? বলবো। আগে বলতে হবে কি কথা? রাজ নামে যে ছেলেটা কলেজে পড়ে, সেই তো আয়ান, তাই না? প্লিজ রবিন, বলো। কিন্তু কেন? তুমি বলো রবিন, আমি তোমার পায়ে ধরছি। রবিন প্লিজ। রাজি আয়ান। তোমাকে অনেক ধন্যবাদ রবিন, আমি আসি। আরে মারিয়া, কিন্তু কেন? যা বাবা, চলে গেল। আর আমি এর আগামাত্র কিছুই বুঝলাম না। রাজকে জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবে রাজ।
বল কি বলবি? মারিয়া তোর সম্পর্কে জানতে চাইছে কেন? তুই কি সব বলে দিয়েছিস? কিন্তু মারিয়া মনে হয় তোকে অনেক ভালোবাসে। ধুর, তুই এটা কি বলছিস? কিন্তু কোনো সমস্যা কি? আরে এই সেই মেয়ে যে আমাকে মেরে জঙ্গলে ফেলে দিয়েছিল। আর বড় কথা হলো আমিও ভালোবাসি ওকে, কিন্তু আমার আসল পরিচয় দিবি না। কিন্তু কেন দোস্ত? আব্বে, আমি যা বলছি তুই তাই করবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার চেয়ে ভালো তুই তোকে প্রপোজ কর, তাহলে তো হয়ে যায়। আচ্ছা, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলবো। এখন মারিয়া এই দিকে আসছে, আমি যা বলেছি তুই তাই কর দোস্ত। আচ্ছা। আয়ান, তুমি কেমন আছো? সরি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি আয়ান না, আমি রাজ মাহমুদ। আর কতবার বলবো? এই বলে আমি চলে আসলাম। আর ওইদিকে মারিয়া। রবিন, তুমি বলো, ও তো আয়ান, বলো। ও আয়ান, তবে ওর নাম রাজ। কিন্তু মারিয়া, তুমি অনেক বড় ভুল করছো। রবিন, আমি আয়ানের কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে ইগনোর করছে। রবিন, তুমি একটু বলো না আয়ানকে, আমি ওর সাথে কথা বলতে চাই, প্লিজ প্লিজ। আচ্ছা মারিয়া, তুমি এখন কান্না বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। আর আয়ান বস্তির ছেলে, তুমি কি তাকে মেনে নিতে পারবে? আমি পারবো, আমাকে যে পারতেই হবে। আমি যে ওর প্রতি অনেক অন্যায় করেছি। আর আমি এইদিকে একটা গাছের নিচে বসে বই পড়ছি। ক্লাসের ঘন্টা পড়ে গেছে, তাই আমি আর ক্লাসে গেলাম না। আমি বসে আছি, এমন সময় মারিয়া আসলো, এসে আমার পাশে বসলো। এ কি, আপনি আমার পাশে বসেছেন কেন? আমি গরিব, আমি ছোট লোক। আপনি এখান থেকে অন্য জায়গায় গিয়ে বসুন। না, আমি এখানেই বসবো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি চলে যাচ্ছি। যত সব। এই বলে আমি পেছনের একটা বেঞ্চে গিয়ে বসে পড়লাম। আর দেখি মারিয়ার চোখে পানি, মনে হয় কান্না করছে। করলে করুক, তাতে আমার কি, আমি তো ছোট লোক। স্যার সে ক্লাস শুরু করালো। ক্লাস শেষ করে আমি আর রবিন বাইরের দিকে যাচ্ছি। এমন সময় দেখি আমি আর যেতেই পারছি না। পিছন ফিরে দেখি মারিয়া আমার পা ধরে আছে। কলেজের সকল ছেলে মেয়ে দেখছে। মারিয়া, এ কি করছেন? ছাড়ুন আপনি, ছাড়ুন বলছি। না, আমি ছাড়বো না। আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আয়ান? একটা হাসি দিয়ে পড়লাম। আপনি তো আমার কাছে কোনো অপরাধ করেননি, তাহলে ক্ষমা করার তো কোনো প্রশ্নই আসে না। আর কে আয়ান? আমি কতবার বলবো যে আমি রাজ মাহমুদ। আর কিছু বলতে না দিয়ে আমি চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি মারিয়াকে দেখলে অনেক কষ্ট হয়, কারণ মারিয়া আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। মনেতে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করে না। পরের দিন আবারও কলেজে গেলাম, দেখি মারিয়া আবারও আমার কাছে আসছে। বরাবরের মতো আমিও এবারও তাকে ইগনোর করলাম। এভাবেই কেটে গেল 4টে মাস। মারিয়া এখন অনেকটাই শুকিয়ে গেছে। সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই দিন আমি তাকে ভালোবাসি কথাটা বলবো। দেখতে দেখতে সেই দিনটাও চলে আসলো। আর সেই দিন কিন্তু আমি মারিয়াকে দেখতেই পাচ্ছিলাম না। তাই রবিনকে জিজ্ঞাসা করলাম যে মারিয়া কোথায় আছে একটু খোঁজ নিতে। তাই তাকে ফোন লাগিয়ে বললাম, হ্যালো রবিন, তুই কোথায় আছিস দোস্ত? দোস্ত, আমি রাস্তায় আসছি কলেজের দিকে। কোনো কিছু বলবি? না মানে? আরে কি মানে করছিস? তুই কি বলবি বল। আচ্ছা ঠিক আছে, তুই আগে কলেজে আয়, তারপর বলছি। একটু পরে রবিন চলে আসলো। এবার বল কি বলবি। আসলে বন্ধু, আমি মারিয়াকে যেদিন প্রথম দেখেছি সেদিন দেখেই মারিয়াকে ভালোবেসে ফেলেছি বন্ধু। তাহলে তুই মারিয়াকে এত কষ্ট দিলি কেন? আর বন্ধু, তুই যেহেতু মারিয়াকে ভালোবাসিস, তাহলে মারিয়াকে বলে দে। বন্ধু বলবো, আর 2 দিন পর কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে না, আমি সেই দিন তাকে ভালোবাসি কথাটা বলবো বন্ধু। রাজ। বল বন্ধু, ওইদিকে দেখ, মারিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। কি বলছিস বন্ধু তুই? আমি সেদিকে তাকিয়ে দেখি মারিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমি মারিয়ার কাছে গেলাম। মারিয়া, কে এই ছেলেটা? এ হলো শারমিন গ্রুপের ম্যানেজারের একমাত্র ছেলে আশিক, আমার হবু বর। হাই, আমি আশিক। আর আপনি? আমি আয়ান। মারিয়া, একটু এদিকে আসবে, কথা আছে। আপনার যা বলার আছে এখানেই বলুন, মিস্টার আয়ান। ও আচ্ছা, মিস্টার আশিক, আপনি কি কালকে ফ্রি আছেন? ওকে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন তো, কালকে ফোন করব। বাই। এই বলে আমি চলে আসলাম বাসায় এসে আম্মুকে সবটা খুলে বললাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। ওকে আম্মু, আমার লক্ষ্যে আম্মু। এই বলে রুমে গেলাম। রাত্রে ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি মারিয়া একটা গাছের নিচে বসে আছে। আমি মারিয়ার কাছে গেলাম। মারিয়া, একটা কথা আছে তোমার সাথে। বলো কি বলবে?
রিয়া, আমি আসলে তোমাকে ভালোবাসি। আরে তোর মতো ছোট লোক তো এটাই খোঁজে, কলেজে এসে বড় লোকের মেয়েকে পটিয়ে প্রেমের সম্পর্ক করে। আমার বাবার বিশাল সম্পত্তির মালিক হতে পারবি, তাই না? কি বলছো মারিয়া এসব তুমি? কেন, শুনতে বুঝি খুব খারাপ লাগছে? আমি তোকে যেদিন এখানে দেখেছি সেদিনই আমি মনে মনে ভেবেছি তোকে আবার আমি আমার মিথ্যে ভালোবাসার জালে ফাঁসাবো। তবে আমাকে একটু কষ্ট করতে হয়েছে যখন দেখলাম তুই আমার প্রেমের জন্য পাগল। ঠিক তখনই সেই সময় আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কলেজে আসলাম। কিন্তু মারিয়া, তুমি কেন এমন করলে আমার সাথে? মারিয়া সেখান থেকে চলে গেল। আমি শুধু চোখের পানি ফেলছি। ওই দিন আমি আর ক্লাস না করে চলে আসলাম বাসায়, কাউকে কিছুই বলিনি। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু কিছু বলবা? রাজ, কালকে অফিসে কিছু লোক নিয়োগ করা হবে, তাই তুমি কালকে একটু অফিসে যাবে। কিন্তু আম্মু তুমি গেলেই তো ভালো হয়। রাজ, আমাদের চিটাগাংয়ে যে অফিসটা আছে সেখানে কি না কি সমস্যা হচ্ছে, তাই আমি আজ রাতে চিটাগাং যেতে হবে। বাবা তুমি যাও। আর তাছাড়া আমি অফিসে বলে দিয়েছি যে তুমি কালকে অফিসে যাচ্ছ। আমি কি করে বুঝবো যে কে যোগ্য আর কে অযোগ্য? তুমি এই নিয়ে কোনো টেনশন করো না, তোমার জন্য পার্সোনাল সেক্রেটারি আছে, আমি তাকে সব বলে দিয়েছি। আচ্ছা আম্মু, ঠিক আছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ো, কালকে তো আবার সকাল সকাল অফিসে যেতে হবে। ওকে আম্মু, গুড নাইট। এরপর আম্মু চলে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আজ আমি সাধারণ পোশাকে এসেছি। শুধু 2-3 জন আমাকে চেনে, তাছাড়া কেউ আমাকে দেখেনি বা কেউ আমাকে চেনেও না। আম্মু বলে দিয়েছে। আমি আমার মতো অফিসে গিয়ে বসে আছি। একটা মেয়েলি কণ্ঠ তখন বলল, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আমি আপনার পার্সোনাল সেক্রেটারি তানজিন আফরিন। মিস মৌ, সবাই এসে গেছে? জি স্যার, আপনি শুধু ফাইলগুলো একটু দেখে নিন স্যার। দিন ফাইলগুলো দেখে আমি বললাম, মিস মৌ, মিস মারিয়া চৌধুরীকে 3 বছরের এগ্রিমেন্ট পেপারে সাইন করে নিন, আর তাকে বলে দিন সময় মতো যেন কালকে থেকে অফিসে চলে আসে। জি স্যার। জি স্যার, আর বাকিগুলো কি করব স্যার? আর বাকিগুলোকে এই অফিসের নিয়ম অনুযায়ী আমি তাদের ইন্টারভিউ নেব। এক এক করে আমার কেবিনে পাঠিয়ে দিন। জি স্যার, আমি একজন একজন করে পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে, এবার আপনি যেতে পারেন। একটু পর একজন আসলো। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আমি অন্যদিকে মুখ ঘুরে বসে আছি। বসুন, আপনার নাম এবং কোয়ালিফিকেশন বলুন। স্যার, আমি নাহিদা হাসান আশিক। আমার বাবা আপনার অফিসের ম্যানেজার পদে কাজ করেছেন। এবার আমি তার দিকে ঘুরে বসলাম। আয়ান, তুই এখানে? তুই তো একটা ক্ষেত ছেলে, তোকে এখানে কে বসিয়েছে? হোয়াট ডু ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, টকিং সেন্স। মিস্টার আশিক, আপনি এক্ষুনি আমার কেবিন থেকে বেরিয়ে যান। মিস মৌ। জি স্যার। দারোয়ান ডেকে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন। আর আম্মু আসলে বলে দেবেন, মিস মারিয়া চৌধুরীকে আমার অনুমতি ছাড়া কেউ এই অফিস থেকে ছাঁটাই করতে পারবে না। আমি এখন চলে যাব, আর আপনি আপনার কাজগুলো করতে থাকুন। জি স্যার। এই বলে আমি চলে আসলাম বাসায় এসে দেখে আম্মু চলে এসেছে। আম্মু, তুমি এত তাড়াতাড়ি বাসায় চলে এলে যে? সেখানে কাজ শেষ। আম্মু, আমি কালকে থেকে অফিস দেখবো, আর তুমি এখন থেকে বাসায় রেস্ট নেবে। আর তোর লেখাপড়ার কি করবি? আম্মু, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আমি পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বেরিয়ে পড়লাম অফিসে। আমি আমার কেবিনে বসে আছি, আর ওইদিকে মারিয়া এখনো অফিসে আসেনি। আর মারিয়া মনে মনে ভাবছে, আজ তার নতুন জব, আর আজকে লেট। দ্যাট মিস মৌ। জি স্যার, আপনার কিছু লাগবে স্যার? একটা কফি পাঠিয়ে দিন। আর মারিয়া এখনো আসেনি। মারিয়া আসলে আমার কেবিনে পাঠিয়ে দেবেন। আমি বসে বসে ফাইলগুলো দেখছি। একটু পর অফিস থেকে একজন বলে উঠল, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আমি অন্যদিকে ঘুরে বসলাম। আপনিই কি মিস মারিয়া? এটা কি আপনি আপনার বাবার অফিস মনে করেছেন যে আপনার ইচ্ছে মতো অফিসে আসবেন? সরি স্যার, আসলে রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে লেট হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আপনার ফার্স্ট টাইম বলে ক্ষমা করে দিলাম, আর নেক্সট টাইম যেন এমন আর না হয়। এবার আপনি যান, আমার জন্য কফি নিয়ে আসুন। কিন্তু স্যার, এগুলো তো পিয়নের কাজ। হোয়াট ডু ইউ মিন? আমি যা বলেছি আপনি তাই করুন, আর কাল থেকে আপনার ডিউটি আমার বাসাতে। সরি স্যার, আমি পারবো না, প্রয়োজনে আমি জব ছেড়ে দেব। আপনি ইচ্ছে করলেও জব ছাড়তে পারবেন না মিস মারিয়া, কারণ আপনি 2 বছরের কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন। আর তাছাড়া এরপরেও যদি জব ছাড়া কোনো চিন্তা করেন তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আর তাছাড়া আপনার বাবা একজন এমপি। আপনি আর
আমার বিষয়ে এত কিছু কি করে জানেন? হয়তো হব কোনো এক ছোট লোক গরিব ঘরের ছেলে। এবার আমি আমার মুখ ঘুরে বসলাম। তখন মারিয়া বলল, আয়ান, তুমি এখানে? তুমি কি করে আসলে এখানে? হোয়াট ডু ইউ মিন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, টকিং সেন্স। আপনি ভদ্রতার সাথে কথা বলুন মিস মারিয়া। এটা আপনার বাবার ড্রয়িং রুম না, আর আমি এই কোম্পানির মালিক। আশা করছি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আমি যা বললাম আপনি তাই করবেন। জি স্যার। স্যার, একটা কথা বলার ছিল, যদি আপনি কিছু মনে না করেন। আচ্ছা ঠিক আছে, বলুন আপনি কি বলতে চান। স্যার, যদি আপনি দয়া করে আমার জবটা অফিসেই রাখতেন, তাহলে আমার লেখাপড়াটা চালিয়ে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কেবিনে যান। মৌ আপনাকে আপনার কেবিন দেখিয়ে দেবে। ধ্যাত, কেন যে পেপার না দেখে সাইন করতে গেলাম। আর আমি তোমাকে এত সহজে ছাড়ছি না চান্দু। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি রাজ। যেদিন থেকে আমি তোমাকে অবহেলা করেছি, আমার মনের ভিতর কেমন জানি হতে লাগলো। যখনই তোমার কাছে ক্ষমা চেয়ে নেব মনে করি, কিন্তু তুমি সেদিন থেকে হারিয়ে গেছো। তুমি বিশ্বাস করো রাজ, আমি তোমার সাথে এবার ভালোবাসার অভিনয় করছি না রাজ। মিস মৌ, সবাইকে বলে দিন সামনের সপ্তাহে আমাদের কোম্পানির পক্ষ থেকে সবাইকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আমাদের কোম্পানির একটা আর্জেন্ট মিটিং রয়েছে, আর মিটিংটা খুব ভালোভাবে হলে কোম্পানির পক্ষ থেকে সবাইকে 3 দিনের ভ্রমণের জন্য ছুটি দেওয়া হবে। স্যার, নতুন স্টাফদের কেউ কি বলবো? জি, অফিসে যতগুলো স্টাফ আছে সবাইকে বলে দিন। আর এটাও বলবেন যে কাজটা যেন সবাই মন দিয়ে করে। জি স্যার, আমি সবাইকে বলে দিব। এই বলে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আমার বাসায় চলে আসলাম। আজকে আম্মুও বাসায় নেই, কিছুই ভালো লাগছে না। তাই সন্ধ্যার সময় একটু বের হলাম বাইরে। আমি নদীর পাড়ে গিয়ে বসে আছি। ঠিক কেউ একজন আমার পেছন থেকে আমার মাথায় আঘাত করলো। তখনই পিছন থেকে বলল, কি রে, আমাকে চিনতে পেরেছিস? আমি আশিক। তুই আমাকে তোর অফিস থেকে অপমান করে বের করে দিয়েছিলি। আজ তোকে কে বাঁচাবে? অনেক দিনের ইচ্ছে ওই অফিসের মালিক হব, প্ল্যান মতো কাজও করেছি, কিন্তু শালা তুই কই থেকে চলে আসলি? এই পুলিশ আসছে, সবাই যার যার মতো চলে যা। এরপর ওরা সবাই চলে গেল। আস্তে আস্তে সবকিছু অন্ধকার দেখছি। এই বলতেই আমি যেন জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছে আমার আর মনে নেই। পরে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি একটা হসপিটালে, আর আমার পাশে বসে আছে আম্মু, চাচা, এক কোণে দাঁড়িয়ে আছে মারিয়া। আম্মু, চাচা, আমি এখানে কি করে আসলাম? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? তোকে এখানে মারিয়া নিয়ে এসেছে। বাবা, কে তোকে মারতে চেয়েছে বল? আম্মু, তুমি এখন কান্না থামাও তো। দেখো আমি একদম ভালো হয়ে গেছি আম্মু। আচ্ছা ঠিক আছে বাবা, তুই এখন রেস্ট কর। আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। মারিয়া মা, তুমি একটু রাজের কাছে থাকো, আমি আসছি। জি আন্টি। স্যার, আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুমি আমাকে নিয়ে এখানে এলে কি করে? আমি ও আমার বান্ধবীরা ওই দিক দিয়ে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আমি দেখি কেউ একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি আর তার কাছে গিয়ে দেখি সে আর কেউ নয়, আপনি। তাই আমরা সবাই মিলে এই হসপিটালে ভর্তি করাই, আর আপনার ফোন দিয়ে আপনার বাসায় ফোন করে বলি আপনি এই হসপিটালে ভর্তি আছেন। কিন্তু কারা আপনাকে মারতে চেয়েছিল? সেটা আমি দেখব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমাকে হসপিটালে নিয়ে আসার জন্য। এরপর আম্মু চলে এসেছে। রাজ, তোকে আজকেই আমি বাসায় নিয়ে যেতে পারবো। মারিয়া মা, তুমিও আজকে আমাদের সাথে আমাদের বাসায় চলো। জি আন্টি, আমি বাসায় যেতে পারবো। আর তাছাড়া আমি একটা অফিসে জব করি, সেই অফিসে অনেক কাজ জমে আছে। মিস মারিয়া, আপনি চাইলে আপনি আমার বাসায় থেকেও অফিস করতে পারেন। ধন্যবাদ স্যার, আপনি বলেছেন এতেই অনেক খুশি। আমি আসি এখন। কি রে রাজ, মারিয়া তোকে স্যার বললো কেন? আম্মু, তোমাকে একদিন একটা মেয়ের কথা বলেছিলাম না, এই সেই মেয়ে মারিয়া। তাই তো বলি, আমার এই বানরটা অফিস দেখাশোনা করতে চাইছে কেন? মেয়েটা অনেক ভালো, তোর সাথে অনেক মানাবে। আম্মু, তুমি চুপ করবা? কেন চুপ করব? আম্মু, আগে মারিয়া যা যা করেছে আমার সাথে তার শাস্তিটা তো দিয়ে দিই। দেখ রাজ, মারিয়াকে কষ্ট দিতে গিয়ে আবার নিজে কষ্ট পাস না। আর মেয়েটাকে পারলে আপন করে নে। দেখ, কাল যদি মেয়েটা না থাকতো তাহলে তোর কি অবস্থা হতো? মানুষকে ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ। আর মারিয়া তো ভুল করেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, তাই তোর উচিত তাকে ক্ষমা করে দেওয়া। আচ্ছা ঠিক আছে আম্মু, আমি মারিয়াকে আপন করে নেব। চাচা, আপনি কি বলেন? বাবা, তুই তোর জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছিস,
তাই আমি বলবো মেয়েটাকে মেনে নে বাবা। মেয়েটাকে কষ্ট দিতে গিয়ে তোর নিজেও কষ্ট পাবি। আচ্ছা চাচা, মেনে নেব। আমি আগে সুস্থ হয়ে নিই। রাজ, আজকে মারিয়া আমাদের বাসায় আসবে। কিন্তু কেন আম্মু? আমাদের বাসায় মারিয়ার কি কাজ? তুই যে বলেছিলি অফিসের একটা আর্জেন্ট মিটিং আছে, হ্যাঁ আম্মু। সেজন্যই তো এসেছে। আমি কি তোর রুমে পাঠিয়ে দেবো মারিয়াকে? আচ্ছা ঠিক আছে আম্মু, আমার রুমে পাঠিয়ে দাও। আম্মু চলে গেল। একটু পর মারিয়া আমার রুমে আসলো। সরি স্যার। সরি কিসের জন্য? আসলে স্যার, আমি আপনার বাসায় আসতে চাইনি, কিন্তু মৌ ম্যাডাম বলল তার নাকি কি একটা কাজ আছে, এজন্যই আমাকে আসতে হলো। আর তাছাড়া আপনি এখন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। এবার বলুন মিস মারিয়া, আমাকে কি করতে হবে? আসলে স্যার, আমাদের মিটিং ছাড়াই কাজটা হয়ে গেছে, তার জন্য এখানে আপনাকে একটা সাইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় করে দেব। এখন তো দুপুর হয়ে গেছে। আসুন, আগে দুপুরে খাবারটা খেয়ে নিই, তারপর না হয় কাজ করবেন। ভিতরে আসবো? আরে আম্মু, তুমি কি বলছো এসব? আমার রুমে আসতে তোমাকে পারমিশন নিতে হবে না। আম্মু, এবার বলো কি বলবে। মারিয়া মা, তুমি রাজকে ধরে নিচে নিয়ে আসো। আজ সবাই একসাথে খাবার খাবো। আমি নিচে গেলাম, তোরা নিচে আয়। আপনার আম্মু ডেকে গেল, চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি উঠে একটু ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার ভান করলাম, তখনই মারিয়া এসে আমাকে ধরে ফেললো। আপনার কি কোনো সমস্যা হচ্ছে স্যার? আপনার খাবারটা এখানে আনতে বলি? আচ্ছা ঠিক আছে, তাই করুন। সেই সময় আম্মু বলে উঠলো, মারিয়া মা, তুমি এই খাবারটা রাজকে খাইয়ে দাও। কিন্তু আন্টি। আর লজ্জা পেতে হবে না মা, এই নাও খাবার, আর রাজের মেডিসিনগুলো দিয়ে দিও মা। আমি গেলাম, তুমি খাইয়ে দিও। নিচে এসো। আন্টি, স্যার, আপনি খেতে পারবেন না আমি খাইয়ে দেব? তুমি খাইয়ে দাও। আমাকে খাইয়ে দিয়ে মারিয়া নিচে চলে গেল। মা, মারিয়া, রাজের মেডিসিন দিয়েছো? জি আন্টি। আচ্ছা মা, তুমি একটু আমার কাছে এসে বসো তো, আমি তোমাকে খাইয়ে দিই। না আন্টি, আমি খেতে পারবো। লজ্জা পেতে হবে? তুমি তো আমার মেয়ের মতোই, আর মায়ের কাছে কোনো লজ্জা নেই। আর তুমি একটা কথা বলবে আমায়? জি আন্টি, বলুন। তুমি কি রাজকে ভালোবাসো? জি মানে? থাক, আর মানে মানে করতে হবে না, আমি সব জানি। কিন্তু তুমি কান্না করছো কেন? আসলে আমার জন্মের পর আমার মা মারা যায়, তাই মায়ের ভালোবাসা যে কেমন তা আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আমাকে মা বলেই ডেকো। আর তোমার বাবার নাম্বারটা দাও। কিন্তু কেন আন্টি? বারে, আমার মেয়েকে আমার বাসায় আনতে হবে না? জি মা, 0170094... আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলে নেব। আচ্ছা মা, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তাহলে একটু পরে রাজ একটা কথা বলার ছিল। হ্যাঁ আম্মু, বলো। রাজ, তোর আর মারিয়ার বিয়ে দিতে চাই। বিয়ের কথা শুনে তোমার মনে লাড্ডু ফুটেছে। কি রে রাজ, তুই কি বলিস? কিন্তু আম্মু, আমার তো এখনো লেখাপড়া শেষ হয়নি, আর তাছাড়া আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। একটু ভাব নিলাম। আর আপনারা আবার আম্মুকে বলে দিলেন না যেন। তো কি হয়েছে, বিয়ের পরে লেখাপড়া শেষ করবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু নেই, আমি যা বলেছি তাই হবে। আমি মারিয়ার বাবার সাথে কথা বলেছি। আম্মু, আগে তোমাকে সুস্থ হতে দাও। তুই সুস্থ হয়ে যাবি ততদিনে। কিন্তু আম্মু, আমার কথা শোনো। যা, আমার কথা না শুনেই আম্মু চলে গেল। আমার তো অনেক খুশি খুশি লাগছে। আমার বন্ধুকে একটা ফোন দিই, যেই ব্যাপার সেই কাজ। হ্যালো দোস্ত। দোস্ত বল, এতদিন পরে আমার কথা মনে পড়লো। আর কি খবর বল? হ্যাঁ দোস্ত, ভালো। তুই কালকেই আমার বাসায় চলে আয়। কিন্তু কেন দোস্ত? আরে শালা, আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে মারিয়ার সাথে। কি শালা, তোর বিয়ে আর তুই আজকে আমাকে বলছিস? আরে আম্মু তো এখন আমাকে বলে গেল। আরে দোস্ত, কি বলিস তুই? হ্যাঁ দোস্ত, তুই কালকেই আমার বাসায় চলে আয়, ঠিক আছে? আচ্ছা দোস্ত, আমি আসবো। এবার আমার লাইনটা ক্লিয়ার করে দে না দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই আগে আয় আমার বাসায়। দোস্ত, আমি এখন ফোন রাখছি, তোর সাথে পরে কথা বলছি দোস্ত। এই বলে আমি ফোন কেটে দিলাম। রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। আমি আমার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছি। এমন সময় মারিয়া দরজার ওপাশ থেকে বলল, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। জি বলুন মিস মারিয়া। স্যার, মৌ ম্যাডাম বলল যে উনি আর অফিসে আসতে পারবেন না। মিস মারিয়া, আপনি ঠিকই শুনেছেন। ওনাকে আমাদের আরো একটা অফিস আছে, সেখানে ট্রান্সফার করা হয়েছে। আর তাছাড়া ওনার পরিবার ওখানেই থাকে।
তাই আজ থেকে এই অফিসের মোমের জায়গায় আপনি দেখাশোনা করবেন। আর হ্যাঁ, আপনি আজকেই সবাইকে বলে দেবেন নতুন ম্যানেজার নেওয়া হবে। কিন্তু স্যার, তাহলে কি আমার জবটা থাকছে না? থাকছে, তবে শুধু আমার বাসায়। স্যার, আমি আপনার কথার মানে বুঝলাম না। আপনি সবাইকে বলে দিয়ে রেডি হয়ে থাকুন, আম্মু আপনাকে বাসায় নিয়ে যেতে বলেছে। কিন্তু কেন স্যার? সেটা বাসায় গেলেই বুঝতে পারবেন। যান, আপনি সবাইকে বলে দিন। মারিয়া চলে গেল। আমি একটু পরে আবার মারিয়াকে ডাকলাম। জি স্যার, আপনি আমাকে ডেকেছেন? আপনি রেডি হয়ে নিন, আমরা বাসায় যাব। জি স্যার, আমি রেডি। ওকে, চলুন বাসায় গিয়ে দুপুরে লাঞ্চটা করে নেব। আমি আমার গাড়িতে গিয়ে বসলাম, দেখি মারিয়া পিছনে গিয়ে বসেছে। মিস মারিয়া, আপনি কি আমাকে আপনার ড্রাইভার মনে করেন? ছি ছি, তা কেন মনে হবে স্যার? তাহলে তুমি পিছনে কেন বসলে? সামনে আসো। মারিয়া আমার কথা মতো সামনে এসে বসলো। মারিয়া গাড়িতে একটা কথা বলেনি, মনে হয় লজ্জা পেয়েছে। একটু পর গাড়ি এসে থামলো আমার বাসার সামনে। মারিয়া, তুমি ভিতরে যাও, আমি গাড়িটা পার্কিং করে আসছি। একটু পর আমি ভিতরে গিয়ে দেখি আম্মু মারিয়াকে নিয়ে বসে আছে। আমি যে বাসায় এসেছি তার কোনো খবরই নাই। আম্মু, আমি যে বাসায় এসেছি তার তো কোনো খবর নাই। তোমাদের যদি আলোচনা সভা শেষ হয়ে থাকে তাহলে আমাকে কিছু খেতে দেবে? মারিয়া মা, যা তোর রাজকে খেতে দে। কিন্তু মা, আমি রুমে গেলাম, তোরা দুজনে খেয়ে নে। কি হলো, খেতে দাও। আমার কথা মতো মারিয়া আমার প্লেটে খাবার দিল। কি হলো, তুমিও বসো আমার সাথে। মারিয়া কিছু না বলে আমার পাশে বসলো খাবার নিয়ে। মারিয়া, সরি। সরি কেন স্যার? আমাকে আর স্যার বলতে হবে না, এখন থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে? আর শোনো, রবিন আসবে একটু পরই, আর রবিন আসলে ওকে আমার রুমে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি আমার রুমে গেলাম। আর ওইদিকে মারিয়া খাওয়া দাওয়া শেষ করে চাচার সাথে কথা বলছে। দেখ তো মা, এখন আবার কে এলো, দরজাটা খুলে দাও। জি চাচা। আমি দরজা খুলে দেখি রবিন। আরে মারিয়া, তুমি এখানে? আমি এখানে। তোমার বন্ধু তোমাকে তোমার বন্ধুর রুমে যেতে বলেছে। তা নয় যাবো, কিন্তু আন্টি কোথায়? মা তার রুমে আছে, আমি ডেকে দিচ্ছি, তুমি ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে, আমি রাজের রুমে গেলাম। একটু পর আমি আন্টির সাথে কথা বলে নিই। আচ্ছা, আমি তোমাদের নাস্তা নিয়ে আসছি। ওই তো মা এসে গেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর তোমার আব্বু আম্মু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আব্বু আম্মুও ভালো আছে আন্টি। আচ্ছা ঠিক আছে বাবা, রাজ তার রুমে আছে, তুমি রুমে যাও। মারিয়ামা, রাজ ও রবিনের নাস্তা দিয়ে আসো তো মা। আন্টি, এখন নাস্তা লাগবে না আমার, যখন লাগবে বলবো। আর তাছাড়া তো আপনি আমার আম্মুর মতোই। এই বলে আমি রাজের রুম থেকে আসলাম। ওই সালা, কি করিস তুই? দেখ, আমাকে শালা বলবি না, কারণ আমার কোনো বোন নেই। আচ্ছা বাদ দে দোস্ত, চল এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু এখন এখন না গেলে হয় না। তোর বিয়ে না করতে রুম থেকে বেরোস না, আর বিয়ে করলে তো বইয়ের আঁচলে ধরে বসে থাকবি। দেখ শালা, চল কোথায় যাবি। এই বলে আমি আর রবিন পার্কে গেলাম। আমি আর রবিন একসাথে বসে বাদাম খাচ্ছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। আর 3 দিন পর আমার আর মারিয়ার বিয়ে। আমি আর রবিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। মারিয়া তার বাসায় চলে গেছে। দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো। আজকে আমার বিয়ে হয়েছে। আমি ছাদে বসে বসে ভাবছি যে নিয়তের কি খেলা, বড্ড বোঝা দেয়। ওই দূরে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, এমন সময় পিছনে কারো পায়ের আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকালাম। দেখি রবিন দাঁড়িয়ে আছে। কি রে, তুই কোনো ছাদে কি করিস? মারিয়া তোর জন্য অপেক্ষা করছে। যাচ্ছি দোস্ত। আরে রুমে যা, বিড়ালটা ভালো করে মারিস দোস্ত। আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে আমার রুমে ঢুকিয়ে দিল রবিন। আমি রুমে ঢুকে দেখি মারিয়া একটা লাল লেহেঙ্গা পরে বসে আছে। দেখতে একটা লাল পরীর মতো লাগছে। এখন রাত 12:45 বাজে। তখনই মারিয়া এসে আমাকে সালাম করলো। মারিয়া, তুমি উজু করে আসো, আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে নিই। আমার ওযু আছে, তুমি ওযু করে আসো। আচ্ছা ঠিক আছে। এই বলে আমি ওযু করে এসে রাফাত নকল নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে বসে আছি। মারিয়া ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে এসে বলল, রাজ, আমার একটা তোমার মতো বাবু লাগবে। কিন্তু তাহলে যে টি20 খেলতে হবে। তুমি টি20 খেলবে কি ওয়ানডে সিরিজ খেলবে সেটা তুমি জানো, তবে আমার একটা বাবু লাগবে। কি আজব দুনিয়া, তাই না মারিয়া? কেন, তুমি কি বলতে চাও বলো তো? আমি আবার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বললে অত বুঝতে পারি না। আসলে না, আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে বংশের বাতি জ্বালাতে হলে ঘরের বাতি নেভাতে হয়। এবার মারিয়া লজ্জা পেয়ে আমার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে আছে। এই কি হলো তোমার? আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাপতি রে। এরপর দেখি মারিয়া আমার পা ধরে কান্না করছে। এই কি হলো তোমার, তুমি কান্না করছো কেন? রাজ,
আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে অনেক অবহেলা করেছি, অনেক অপমানও করেছি। আমি বুঝতে পারিনি যে তোমাকে অবহেলা করতে করতে কখন যে ভালোবেসে ফেলেছি। কিন্তু যেদিন থেকে আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি, সেদিন থেকে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি চাচার সাথে দেখা করেছিলাম, কিন্তু চাচা আমাকে বলেছিল তোমার অফিসে জব নিতে। আমি চাচার কথা মতো তোমার অফিসে জব নিই। তারপরে চাচা মায়ের সাথে আমার পরিচয় করিয়ে দেয়, মানে তোমার আম্মুর সাথে। আম্মুও সেই একই কথা বলে। কিন্তু আশিক, সবকিছু আম্মুর আর চাচার কথা মতো করেছি। এবার বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এ কথা বলতে মারিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে 4টে ঠোঁট এক করে দিলাম। প্রায় 5 মিনিট পরে আমি মারিয়াকে ছেড়ে দিলাম। ওই, তুমি জানো না আমি নতুন প্লেয়ার, এত বড় লিফ কিস কেউ করে? আর একটু হলেই তো আমি মরে যেতাম। তুমি দূরে সরে গেলে যে? না, আমার ভয় করে। কাছে আসো। আরে আসো তো। এই বলে আমি মারিয়াকে বুকের সাথে চেপে ধরলাম। মারিয়ার সারা শরীরের মাঝে মাঝে কেঁপে উঠছে। মারিয়ার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। মারিয়া চোখ বন্ধ করে আছে। আমি পাগলের মতো মারিয়ার সারা শরীরে কিস করতে যাচ্ছি, কিন্তু মারিয়া একটু পরেই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পরেই মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে ছুটে এসে আমায় জড়িয়ে ধরলো। এখন রাত 3টা বেজে গেছে। কি হয়েছে মারিয়া তোমার? তোমার কি শরীর খারাপ হয়েছে? না, তেমন কিছু না, অনেক রাত হয়েছে, চলো। চলো। এই বলে আমি আর মারিয়া বিছানায় আসলাম। মারিয়া আমার বুকের ওপর শুয়ে পড়লো। আমি আবারও মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আবারও আমরা হারিয়ে গেলাম ভালোবাসার মহাসাগরে। আপনারা কি ভাবছেন? আর কিছু জানতে হবে না, আগে আমার মতো বিয়ে করে নিন, তারপর না হয় সব কিছু বুঝতে পারবেন। আসুন এবার গল্পে ফেরা যাক। পরের দিন সকালে ঘুম ঘুম চোখে অনুভব করছি আমার কপালে কেউ যেন ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। চোখ মেলে দেখি মারিয়া আমার পাশে বসে আছে আর আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে। মনে হয় এইমাত্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। মারিয়ার মায়াবী মুখ দেখে আমি আবারও আমার বুকের সাথে ওকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? সারা রাত আমাকে ঘুমাতে দাওনি। এখন আর কোনো কথা নয়, আগে ফ্রেশ হয়ে আসো, আমি নিচে গেলাম। এখন কয়টা বাজে গো বউ? এখন সকাল 6টা বাজে, তুমি ফ্রেশ হয়ে নাও। আর একটু থাকো না গো বউ। বউ আমার কোনো কথা না শুনে চলে গেল। ধ্যাত, এই বলে আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আর ওইদিকে মারিয়া, মা আমাকে দিন, আমি আজকে থেকে সবার জন্য নাস্তা রেডি করছি। সে কি বৌমা, তুমি এত সকালে কেন? তুমি রুমে যাও, আমি দেখছি। জারিনা, তুই ডিম ভাজা কর আর আমি এদিকটা দেখছি। জরিনা, তুমি আর আম্মু টিভি দেখো, আমি রান্নাঘরে আছি। কিন্তু ভাবি যান, খালা আম্মা আমারে বকা দিব। সেটা আমি দেখব। আম্মু তুমিও যাও। নাস্তা বানানো শেষ করে সবাই একসাথে নাস্তা করে রুমে গেলাম। মারিয়া একটু এদিকে আসো তো। বলো, কি বলবে? আমি তোমাকে কেন ডেকেছি জানো না? এই বলে আমি আবারও 4 ঠোঁট এক করে দিলাম। এভাবে চলছে আমাদের খুনসুটি ভালোবাসা। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল আর মারিয়া এখন প্রেগনেন্ট। আমি সব থেকে বেশি দেখাশোনা করি এখন মারিয়ার। শুধু আমি বললে ভুল হবে, আম্মু, চাচা, এমনকি সবাই মারিয়ার প্রতি বেশি খেয়াল রাখে। আজকে ডেলিভারি ডেট। মারিয়াকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মারিয়া আমার হাত শক্ত করে ধরে আছে। আসলে কি জানেন, একটা মেয়ে তার বাবা মা ছাড়া একটা অচেনা বাড়িতে এসে সবাইকে আপন করে নেয়। আর বিশেষ করে একটা মেয়ে তার স্বামীর কাছে এসে শুধুমাত্র একটু ভালোবাসা চাই। এমন সময় মারিয়া বলল, রাজ তুমি আমার পাশে থাকো, আমার অনেক ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। অপারেশন থিয়েটারেও মারিয়া আমার এক হাত শক্ত করে ধরে রেখেছে। অপারেশন হয়ে গেছে, আমাদের একটা ফুটফুটে ছোট্ট মেয়ে হয়েছে। সবাই আমার মেয়েকে কোলে নিয়ে আদর করছে। দেখতে দেখতে কেটে গেল আরো 2 বছর। ও হ্যাঁ, আমাদের মেয়ের নামও রাখা হয়ে গেছে, ওর নাম সুমাইয়া বিনতে রোজা। আমি আর আমার মেয়ে দুষ্টামি করছি, এমন সময় মারিয়া এসে বলল, তোমরা কি করেছো এই রুমটা? আমি একটু আগে গুছিয়ে রেখেছি। আর রোজা, তুই এত দুষ্টুমি কেন করিস? তোর জন্য তোর বাবা আমাকে আর আদর করে না। তখনই রোজা বাবা বাবা বলে আমার গলা জড়িয়ে ধরেছে। এভাবেই চলছে আমাদের বাবা মেয়ের খুনসুটি ভালোবাসা। আর এই গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।